মা, পৃথিবীর ছোট্ট এই শব্দটিতে লুকিয়ে আছে অপরিমেয় আবেগ, অনুভূতি আর ভালোবাসা। পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ সম্পর্কের নাম হলো মা। মায়ের গর্ভে একজন সন্তানের জন্ম, মায়ের যত্নে বেড়ে ওঠে একজন সন্তান। পৃথিবীতে মায়ের তুলনা শুধু মাই হতে পারে। দর্শক, মায়ের বিসর্জন কিংবা ত্যাগ তিতিক্ষার অসংখ্য কোটি কোটি গল্প রয়েছে, কিন্তু কজন মা সন্তানের সংকটকালে রাতারাতি রাজনীতির মাঠে নেমে পড়তে পারেন? এমনই অদম্য এক সাহসী মা এবং তার সন্তানকে আমরা হাজির করেছি আজ। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাজ জি রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি এক সফল মা ও ছেলের গল্প। আর আজকের আলোচনায় স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন জায়দা খাতুন, মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন। সেই সঙ্গে আরও আছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপদেষ্টা ও সাবেক মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন। দুজনকেই শুভেচ্ছা জানাচ্ছি এবং শুরুতেই আপনাকে মা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আসলে জানি, যেমনটি বলছিলাম, যে মায়ের বিসর্জন কিংবা ত্যাগের অসংখ্য কোটি কোটি গল্প রয়েছে, কিন্তু রাতারাতি রাজনীতিতে নেমে যাওয়া বা এরকম অদম্য সাহসিকতা নিয়ে রাজনীতির মাঠে নামা, সেই সাহসটা কোথা থেকে পেয়েছিলেন যদি একটু শুরুতেই জানতে চাই। ছেলে রাজনীতি করছে, পলিটিক্সের আওতা পরে আমি মা। ছেলের সব কাজে আমি মা হিসাবে ছেলেকে সহযোগিতা করছি। কোন দিক ভালো কোন দিক মন্দ দেখছি। এই চেষ্টার আগাইতে আগাইতে যেমন ছেলের সহযোগিতা করছি সব দিক দিয়ে ভিতরে থাকা আমি ছেলের সাথে সহযোগিতা করছি। এইভাবে দিনে 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 আমি যেমন শক্তিটা আমার ভিতর আসছে। অসভ্য ভালো লাগলো শুনে। একটু আমরা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনার কাছে আসতে চাই। আমরা বলছিলাম যে কোনো সংকট কিংবা বিপদে কিন্তু মা আলোকবর্তিকা হয়ে আসেন, আলোর মানে মশাল হয়ে আমাদের জীবনে ধরা দেয়। কিন্তু সেই জায়গা থেকে আপনার মাকে আপনি কখন চিন্তা করলেন যে রাজনীতির মতো একটা চ্যালেঞ্জিং জায়গায় নিয়ে আসা যায়? আজকের দিনটি বিশ্ব মা দিবস হিসেবে যেমন সারা পৃথিবীতে একটা মানুষ বা অন্য একটা মানুষ মেনে নিয়েছে, মা তো সবসময়ের জন্যই মা, একদিনের জন্য না। জন্মের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত মায়ের গল্পের শেষ নাই। মা হচ্ছে এই পৃথিবীতে বেহেশতের মতন। সেই হিসাবে মা আমার সব কাজেরই প্রেরণা, মা আমার শক্তি, মা আমার আধ্যাত্মিক শক্তি বলেন, আল্লাহ প্রদত্ত শক্তি বলেন, সেটা হচ্ছে মার শক্তি আছে। সেই হিসাবে একেবারে জন্মের পর থেকে যে সময় বুঝেছি, তখন মা বাবার কাছ থেকেই রাজনীতি, মানুষের সেবা, মানুষের কল্যাণ, মানুষকে কিভাবে সহযোগিতা করতে হয় সেটা শিখে শিখে আস্তে আস্তে বড় হয়েছি। সে থেকেই রাজনীতির সংগঠনের সাথে জড়িত হয়েছি। মার দোয়া, মার আশীর্বাদে আস্তে আস্তে মানুষের কাজের সাথে জড়িত হইলাম। সেই হিসাবে গাজীপুরের মানুষ আমাকে জনপ্রতিনিধি হিসাবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় দল থেকে পার্টির দায়িত্ব এবং পরবর্তীতে জনপ্রতিনিধি হওয়ার জন্য একবার যেমন উপজেলায় নির্বাচন করলাম, সেটা থেকে 2008 থেকে শুরু করলাম। এর আগে ছাত্র সংসদে নির্বাচন করলাম। মানে ছাত্র জীবন থেকে একের পর এক ধাপ কিভাবে হয়, প্রতিটা শব্দে হাঁটা, যেমন মা তার সন্তানকে প্রথম থেকে যে হাঁটা বা চলার যে কায়দাটা শিখেছে, ঠিক কিন্তু আমার রাজনীতিভাবেও মানুষকে সেবা দেওয়ার জন্য আমার মা সেটা অনুপ্রেরণা দিয়েছে। মার শক্তি, মার সাহস এবং মার কথা এবং কার্যকলাপের মাধ্যমেই সেগুলো কিন্তু আমরা পেয়েছি। ধাপে ধাপে আস্তে আস্তে এটা জিনিসটা তৈরি হয়েছে। আপনি বলছিলেন যে ছাত্র জীবন থেকে আপনার রাজনীতি শুরু, সেই জায়গা থেকে মা আপনাকে অনুপ্রেরণা দিয়েছে। হ্যাঁ, আমরা একেবারে গ্রাম থেকে আসছি। গ্রাম থেকে শহরে এসে আমরা স্কুল জীবন, কলেজ জীবন, আমাদের লেখাপড়াকে শেষ পর্যন্ত যেগুলো ছিল, পাশাপাশি রাজনীতি মানে কি মানুষের সেবা করাটা, এটা আমাদেরকে শিখেছে। সংগঠন করা হয়তো বা আমি একভাবে শিখেছি, কিন্তু মানুষকে যে সেবা দিতে হবে, মানুষের যে কল্যাণের জন্য থাকতে হবে, মানুষকে যেন ভালোবাসতে হবে, সেটা মার কাছ থেকে এসেছি। কারণ কোনো মানুষ যেন কোনো আঘাত না পায়, ক্ষতিগ্রস্ত না হয়, মানুষ একের দ্বারা যেন উপকৃত হয়। একজন মানুষ সর্বশেষ তার হারিয়ে যদি কিছু ফেলে, তার একটা মানুষ যদি পঙ্গুত্ব বরণ করে বা একজন মানুষ যদি মারা যায়, তখন মায়ের কাছ থেকে শিক্ষা কিভাবে মানুষকে ভালোবাসতে হবে, এবং মানুষ সর্বশেষ তার ধাক্কা খেতে খেতে যখন শেষ জীবনে চলে যায়, সেই মানুষটারে কিভাবে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে পারবে। মানুষকে যে একটা ভালোবাসার শক্তি দিতে হয়, সেটা মার চেহারা এবং মার কর্মে এবং মার শিক্ষণীয় জিনিসটা যেটা আমরা ধাপে ধাপে শিখেছি, সেটি আমরা রাজনৈতিকভাবে মানুষের কল্যাণের জন্য সেই কাজটি তৈরি করেছি।
এ পর্যায়ে আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত হয়েছে, দেখি দর্শক কি বলতে চাই। সেই দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। দর্শক, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। জি, আসসালামু আলাইকুম। আমি গাজীপুর মেয়র মহোদয়ের উপদেষ্টার প্রশ্ন রাখতে চাই যে আপনাকে আমি যখন দেখেছি ছাত্র রাজনীতিতে, তখন দেখে একজন বলিষ্ঠ নেতা হিসেবে আপনি ভূমিকা পালন করেছেন। আপনি চেয়ারম্যান ছিলেন, সফল মেয়র ছিলেন, এখন মাননীয় মেয়র মহোদয়ের উপদেষ্টা। এত ষড়যন্ত্রের পরও আপনি যে আসলে মাকে এত দূরে নিয়ে আসছেন, আসলে এটা শক্তিটা কোথায়? আমি কোথা থেকে আসলে এই শক্তিটা পেলেন? আমাদেরকে একটু জানানো, আমরা আসলে খুশি হব। জি, আপনি আমাদের সাথেই থাকুন, নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর আমরা জেনে নেব। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কি বলবেন? না, যেটা উনি বলছে, যেটা আমি রাজনীতি করে এখানে জনপ্রতিনিধি, আপনারা জানেন আমার ঘটনা দুর্ঘটনার মধ্যে আমার জীবনটা গত 2.5 বছর পেরিয়ে গেছে। সেটা সারা দেশব্যাপী দেখেছে। আমি একদিনই দল থেকে আমাকে বাদ দেওয়া হইলো, একদিনই আমাকে মেয়র থেকে বাদ দেওয়া হইলো। যেটা লক্ষ লক্ষ, আমার গাজীপুরে 40 লক্ষ মানুষ বসবাস করে, সেখানে 12 লক্ষ ভোটার। সেই জনপ্রতিনিধি ছিলাম। জন্মের পর থেকে যে সময় বোঝা শিখেছি, বাহিরে চলার পথ তৈরি করে দিয়েছে মা, তখন থেকেই সংগঠন করেছি। সংগঠনকে কিভাবে শক্তিশালী করতে হয়, সংগঠনের মানুষের সাথে কিভাবে সম্পর্ক তৈরি করতে হয়। হঠাৎ করে যখন একদিনই আমার মেয়র এবং আমার পার্টির সাধারণ সম্পাদক পদ চলে গেল, ওই দিন যেদিন আমাকে পার্টি থেকে গত 19শে নভেম্বর যখন আমাকে পার্টি থেকে সরে দেওয়া হলো, তখন আমাকে বলা হলো, আমার নীতি নির্ধারকরাই বলল, আজকে তোমাকে রাত্রে হয়তো বা যে কোনো সময় তোমাকে অ্যারেস্ট করা হবে। তখন আমি মার কাছে গেলাম, মার রুমে গেলাম, বললাম ঘটনা তো জানি না, আল্লাহ জানে কি হয়েছে, কিন্তু আমাকে যখন পার্টি থেকে এবং দলের থেকে পদ থেকে যখন সরে দেওয়া হলো, তখন আমাকে এক জায়গার থেকে যারা উপরে আছে তারা বলল আমাকে অ্যারেস্ট করবে। তখন আমি বললাম আমি কি বাড়ি থেকে বের হয়ে যাব কি না, না দেশ থেকে ত্যাগ করব। তখন মার কাছে পরামর্শের জন্য গেলাম ওই রাত্রেই। তখন মা বললো, বলে না, বাড়িতেই থাকো, দেশে থাকো, কোনোভাবেই দেশ ছাড়া যাবে না, যা হয় এই দেশেই হোক। তখন এই কঠিন পরিস্থিতির মধ্যে তখন মার দোয়ায় ঘরেই ছিলাম, বাসাতেই ছিলাম। তো মা একটা কথাই বলেছে, যদি তোমাকে এই দেশে অ্যারেস্ট করে, তোমাকে জেল দেয়, তোমার যদি কিছু হয় তাতে তুমি জেল খাটো, কোনো সমস্যা নাই, কিন্তু জন্মভূমি ছেড়ে চলে যেও না, প্রিয় জন্মভূমিতে থাকো, যা হয় মাথা পেতে নাও। সেই শক্তি থেকে মার কথা মতন শুনে আমাকে অনেকে বুদ্ধি দিয়েছিল, অনেকে পরামর্শ দিয়েছিল, আপনাকে অনেক ক্ষতি করবে, আপনার জীবন থাকে বা না থাকে সেটা নিয়ে প্রশ্ন। সেই রাত্রেই আমি ওই রাত্রেই বাসায় ছিলাম এবং আমি আমার স্বাভাবিকভাবেই আমি রাত্রে সকালে উঠে দেখি বাসায় হাজার হাজার মানুষ আসছে। আমাকে আমার শুভাকাঙ্ক্ষীরা সবাই বলেছিল যে কোনোভাবে হয় দেশ ত্যাগ করেন, না হলে গা ঢাকা দেন, কিন্তু আমি আমার বাসাতে ছিলাম সার্বক্ষণিক, আমি ঢাকাতে এবং প্রতিদিনই আসা যাওয়া করেছি। চিন্তা করছি মার দোয়া যেহেতু আছে, সেই হিসাবে আমাকে কেউ আর ক্ষতি করতে পারবে না, যাই হোক ফাঁসি দিলে দেশে দিয়ে দেখ, কোনো সমস্যা নাই। সেই মার কথার এবং সাহসের বা আমি আর কারো কথাই মাথায় নেই নাই। কিন্তু মা যেহেতু আমাকে একবার, সে আমার ফেজের দিকে তাকায় নাই, কিন্তু সে তার ডিসিশনটা কিন্তু আমাকে দিয়ে দিয়েছিল, ঘরে থাকো, নিজের জন্মভূমিতে থাকো, নিজের দেশে থাকো। সেই সময় আমি একা হয়ে গেছিলাম, আর আমার মার সাথে পরামর্শ ছাড়া কিন্তু আমার আর কোনো পথ ছিল না। আল্লাহরে ডেকেছি, আমার সৃষ্টিকতার আর মার চেহারার দিকে আমি সবসময় আমার চোখের সামনে বাসিয়ে নিয়ে আসছিলাম। মা যে কত আশীর্বাদ, মা যে কত বেহেস, মাকে যেন কেউ অপমান না করে, মার সাথে যেন সম্পর্কটা সবাই রাখে। আমি জানি পৃথিবীর সব মানুষই তার মা বাবাকে পছন্দ করে বা ভালোবাসে, কিন্তু আমি তারপরেও বলবো সব বাপ ভাইকে এবং মা বোনকে বলবো, আপনারা মায়ের প্রতি শ্রদ্ধাশীল হন, মাকে, মা সন্তানের ভালো চায়, মা যে কোনো ব্যাপার আঘাত না পায়, এবং মার দোয়া প্রত্যেকটি সন্তানের উপরে থাকে, সেটা আশীর্বাদ হিসেবে থাকবে। সেই সময় আমি মনে করি যারা ক্ষতি করতে চায় তারাও যেন এই কাজটা না করে, কোনো মার বুক যেন খালি না হয়, কোনো মাকে যেন কেউ কষ্ট না দেয়। মানুষ না বুঝে শুনে অন্যের ক্ষতি করে, কিন্তু মায়েরা কোনোদিন ক্ষতি করে না। সেই জন্য আমি বলি মায়ের প্রতি সেই সম্মানটা রক্ষা করে, মা একদিনের জন্য না, মানুষের যখন চোখে মুখে কানে তার শব্দ থাকে, যখন তার শরীরে এক বিন্দু তার সচল থাকে, তখন মা সন্তান, বাপ মা, ভাই বোন, এগুলোর সাথে সম্পর্ক সবসময় রাখতে হয়।
সেই মায়ের জায়গাটা আমার কাছে খুব পবিত্র। আমি আজকের দিনে সারা দুনিয়ার যারা মা আছে তাদের প্রতি আমি শুভকামনা করি, মায়েরা যেন ভালো থাকে। জায়দা খাতুন, যেমনটি আপনার সন্তান বলছিল যে তার সবচেয়ে সংকটের সময়ে আসলে আপনি তাকে শক্তি জুগিয়েছেন, সেই জায়গা থেকে যখন সন্তানের এমন সার্থকতা দেখেন তখন আসলে নিজের ভেতরটা কেমন লাগে? আমি জানি আগে আল্লাহ বাদে আমার ছেলে মানুষের কোনো ক্ষতি করে না, তো আমি সবসময় আমার ছেলের এগুলো দিয়ে আমার চোখের পানিও ফেলাই নাই, শুধু আল্লাহর উপরে ভরসা রাখছি। ছেলে কারো ক্ষতি করে না, আমাকে ক্ষতির পরামর্শ দিয়ে পোলাপান বড় করি নাই। তো আগে আল্লাহ বাদে তুমি যে কেন ভালো থাকো, কোনো মানুষের ক্ষতি করি না, ইনশাল্লাহ ক্ষতি হবে না, আল্লাহ জয় দিব, শুধু হলে উপর আল্লাহ ভাবছি, এই কারণে আজকাল এই অবতার। এই মুহূর্তে আরো একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি উম্মু হাবিবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমার প্রশ্নটি হচ্ছে জাহাঙ্গীর আলম স্যারের কাছে। একসময় জাহিদা খাতুন ছিলেন শুধুমাত্র জাহাঙ্গীর আলম স্যারের মা, কিন্তু তিনি এখন গাজীপুর নগরের মাতা। একজন ব্যস্ত নগর মাতা ও জাহাঙ্গীর আলমের মায়ের মধ্যে কি পার্থক্য উনি লক্ষ্য করেন, এবং মা ছেলের সম্পর্ক কেমন? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সাথেই থাকুন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আসলে মা ছেলের সম্পর্ক তো আমি বললাম তো এটা একটা পবিত্র সম্পর্ক, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ এই সম্পর্কটা দিয়েছে। সেই হিসাবে মা তো আমার কাছে মাই, মার আমি এখানে অন্য কিছু দেখি না, মা আমার সৃষ্টিকর্তা, আমার আশীর্বাদ হিসেবে দিয়েছে। আর মা যখন কর্ম করে, আমার মা হিসাবে যখন আমার খাবার টাবার থেকে শুরু করে সবকিছুই কিন্তু মা করে দেয়। মা যখন পাক করে দেয় তখন এটা খেতে অনেক মজা হয়। যখন মা না করে তখন এটা আমি সাথে সাথে বুঝি, তখন মনটা ভালো থাকে না। কিন্তু আর মা হচ্ছে সে ফজরের নামাজের পর থেকেই নিজের কাজ এবং মানুষ আসতে সে এটা সবার কাছে সময় দিতে থাকে। প্রতিটি মানুষ আমাদের গ্রাম মহল্লার, ওয়ার্ডের এবং নগরের আত্মীয় স্বজন থেকে শুরু করে যারাই আছে তারাই আমার মাকে তাদের মা মনে করো, সব আপনজন মনে করি। মার রুমে ঢুকে মার সাথে আলোচনা করে যে কোনো দুঃখ কষ্ট বা কার কি চাহিদা আছে সেগুলো কিন্তু তারা নিজের মতন করেই, মায়ের মতন করেই দেখে। আমার নগরের মানুষ আমার মাকে মাই বলে। তাহলে এই যে আমি একজন সন্তান হিসেবে আমার প্রাপ্য, কিন্তু মাকে তো সবসময় সবার কাছে সব সন্তানই পেতে চায়। কিন্তু যেহেতু মা একসময় আগে মা আমার মা হিসাবে ছিল, এখন নগরের মা, এখানে আমার অনেকটুকু স্যাক্রিফাইস করতে হয়। আমরা যে সময় যেটা চাওয়া, আমাদের অনেক সময় চাওয়া পাওয়ার থাকে। এই যে আপনার মা যখন নগর মাতা হয়ে উঠলো, কোনো পরিবর্তন দেখেন কি তার এখন? মাঝে পরিবর্তন বলতে এটা এখন ওনার কাছে দায়িত্বটা অনেক বেড়ে গেছে। যেমন আমার মা 70 বছরে, তার কোনো শারীরিকভাবে কোনো অসুস্থতা ছিল না, সে সবসময় আল্লাহ দিলে রহমতে ভালো ছিল। কিন্তু দেখা যাচ্ছে এখন ওনারও সেই সকাল থেকে 5টার সময় উঠে ফজরের নামাজ পড়ে এসব কাজের সাথে থাকতে হয়, মানুষের ভালো মন্দ কষ্ট শুনে। অনেক সময় অনেকে সাপোর্ট করতে গেলে যেভাবে পূর্ণাঙ্গ, যারা অন্যায় করে তারা একটা সাপোর্ট চায়, যারা ভালো তারা একটা সাপোর্ট চায়। মেয়র হিসেবে তখন কাউকে না করা যায় না, সবারই কোনো না কোনো কাজটা করে দিতে হয় এবং তাৎক্ষণিক করে দিতে হয়। তখন হয়তো বা চিন্তা করে এটা এখন আইন আছে, নিয়ম আছে, আর যারা আসে তারা হয়তো অনেক সময় আইনটা ফলো করে না, কিন্তু মার তো আইনে থেকে সেই কাজগুলো সমাধান করতে হয়। তারপরে এখন আগে বাসায় ছিল, নিজের ইচ্ছা মতন কাজগুলো সমাধান করতে পারছে। এখন সরকারি অফিস নিয়ম অনুযায়ী সেই কাজগুলো করতে হয়। সরকারি কর্মকর্তা এবং 40 লক্ষ মানুষের এখানে 6 লক্ষ হোল্ডিং, হাজার হাজার ইন্ডাস্ট্রি আছে, সবার দিক চিন্তা করি। এবং সরকারের যেহেতু ঢাকার পাশে গাজীপুর সিটি কর্পোরেশন, সরকারি অনেক কিছু কাজ থাকে ওগুলো সমাধান করার জন্য, প্রশাসনিক অনেক কিছু থাকে ওগুলো সমাধান করার জন্য, এবং অনেক অন্যায়কারীরা আছেন তারা সুবিধা নেওয়ার জন্য তারা অনেক কৌশল অবলম্বন করে। মা মেয়র ইচ্ছা করলে সকল ফাইল সে পড়তে পারবে না, যে সময় টাইম এটা সবাই সহযোগিতা করতে হবে। কিন্তু আমাদের এখানে অনেক অনিয়ম ছিল, সেগুলো আস্তে আস্তে ধাপে ধাপে সমাধান করার জন্য চেষ্টা করা হচ্ছে। আর যেহেতু আমাদের গাজীপুর, এটা এখানে মানুষের ল্যান্ড থেকে শুরু করে অনেক সমস্যা এখানে আছে, আর প্রতিদিনই আমাদের এখানে হাজার হাজার মানুষ কর্মের জন্য আসতেছে। সেজন্য মা তার অফিসিয়াল কাজগুলো করতে একটু সময় লাগে, তার ঘুমাইতে একটু এখন লেট হয়। আগে হয়তো বা একটু আগে আর্লি ঘুমানোর চেষ্টা করতো, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই সময় মানুষ প্রবেশ করে, অনেক সময় রাত্রে 12টা 1টা 2টা মানুষ আসতেই থাকে। আর যেহেতু মা কি করে সে সকালটা অনেক সময় কাজে লাগায়, 4টার পর থেকে বা 5টার থেকে ভোর থেকেই সেই সময়টা নেয়। সেই হিসাবে আমার মা হিসাবে এখন সকলের মা, এর জন্য সময়টা সব সন্তানের জন্য একটু ভাগ করে
একটু দিয়েছে, আমরা হয়তো একটু কম পাই, তাতে আমাদের কোনোই নেই। আমার মা তো সবার জন্য করছে। ধন্যবাদ জানাচ্ছি। জায়দা খাতুন, যেমনটি আসলে আপনার সন্তান বলছিল যে নগর মাতা হিসেবে অনেকাংশে আপনার দায়িত্ব বেড়ে গেছে এবং তাদের সময়টা অনেকাংশে ভাগ হয়ে গেছে, আসলেই কি তাই? ঠিক, যেমন যে ছেলেমেয়ের সময় দিতাম, ওই সময়টা আমার 57 ওয়ার্ডের লোক আসে, সব ধরনের ভালো মন্দ এদের একটু বুঝান লাগে, কষ্ট পায়, বুঝায় তারা ঠান্ডা গরম লাগে, গরমে উঠে মাথা মানে নগর মাথা ওখানে একটা যদি কইটা বইব না, এটা বিশ্বাস করে না, তারে 10টা কথা 20টা কথা বুঝায় কইয়া খাওয়াইয়া সান্ত্বনা করে রাখুন লাগে। কোনো সময় দেখা যাচ্ছে পোলাপানের খাবারের সময় হয়ে গেছে, এন্দা কইতে কইতে কাজের লোকেরা ঠিক মতন খাবারও ঠিক মতন করতেছে না, বুঝে না। ওখানে লোকের ভিতরে তো আমি বেরিয়ে যাইতে পারি না, এখন বুঝায় লাগে, খাবার দেওয়ান লাগে, ভালো মন্দ বুঝায় আদর করে দেওয়ান লাগে, এই ডইব পর রইব, এই সেই এক কথার জায়গাতে 100 কথা। এক সময় আপনার জীবনের গণিটা ছিল যে আপনার সংসার কেন্দ্রিক, আপনার সন্তান, আপনার সংসার, আপনার পরিবার। এখন আপনার পরিবারের ব্যাপ্তিটা কিন্তু অনেক বড়। আপনি বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশনের নগর মাতা। পরিবর্তনটা আপনার কাছে কেমন লাগে? আমার কাছে আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লাগে। সবাই আমার নগর মাতা বইলে ডাকবো, আপনজন আইয়াকের, এমন আমার আপনজন ছেলে মেয়ে আপন হয়ে যায়, তখন তো হেরার আমি ধাক্কায় ফেলে দিতে পারি না। এখন ভালো করে কথা, ভালো ব্যবহার করণ লাগে, বুঝান লাগে, সন্তুষ্ট করণ লাগে। চোর পানি ফালাই তখন তার আদর করণ লাগে, চোর পানি মোচন লাগে, সব কিছু দায়িত্বরও বেড়ে সব আমার সব দিক দিয়া সচেতন থাকুন লাগে। একটা খারাপ কথা কইলে তো বেড়ে গিয়ে প্রচার করবো, এই সেই। ওনারা তো আমার ভোট দিয়ে নির্বাচিত করছে, কেটা ভোট দিল কেন না দিল, আমার তো ভোট না দিলে তো ভোট হয়েছে কীভাবে? এটা যে সবাই দিছে, আমার কোনো ভেদাভেদ নেই, আমি সবাইকে ভালোবাসি, সবাই একটা আমি আপন করে নিই। আর ওই কে দিছে না দিচ্ছে ওইটা কোনো প্রশ্ন না। আমার তো ভোট দিয়ে নির্বাচিত করছে, আমার ভোট দিছে, আমার ছেলের ভালো মন্দ দেখছে, দেখিয়া ওই কারণ আমার কিন্তু চিনও না, অনেক চিনি না, দেহার লাগিয়া লাইন দইরা শয়ে মহিলা পুরুষ, এই স্কুলের ফলাফান, ছাত্রছাত্রী, কলেজের ভার্সিটির মানুষে আমার দেখতো, আমার চেহারা সরাসরি একটু দেখতো, একটু আদর করতাম। রাজনীতি কতটা চ্যালেঞ্জিং মনে হয়? রাজনীতি ওখানে তো আমি গাজীপুর যে আমার সবার আমি ছেলে মেয়ের মতন বাপমার মতন দেহে তোর ফেলে দিতে পারি না। রাজনীতি কারণ আমার পরিবারের মতনই মনে করি, সবারে পরিবারেতে বেশি দায়িত্ব আপন। কতটা সাবলীল এবং সাধারণ উত্তর। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রাজনীতিটাকে আসলেই এতটা সহজ, বা রাজনীতির সমীকরণটা আসলে কেমন? রাজনীতিটা সহজ, কিন্তু দলীয়করণটা বড় ভয়াবহ। রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য, কিন্তু দলীয়করণটা হচ্ছে দলের মানুষ একসময় মানুষকে সেবা করতো, কিন্তু এখন কিছু কিছু মানুষ, সবাই না, কিছু কিছু মানুষ তাদের লোভের কারণে, অর্থের উপার্জনের কারণে এবং বড় পদ নেওয়ার কারণে কাকে কে মেরে ফেলবে, কার সম্পদকে লুট করবে, সেটা এখন অনেক জায়গায় দেখি। তো আমাদের মুরব্বীদের কাছে, আমার মা এবং বাবার এবং আমাদের দাদা এবং অন্যান্য যারা ছিল মুরব্বীরা ছিল, তাদের কাছে সবসময় শুনছি মানুষকে কল্যাণের জন্য রাজনীতি, মানুষের মঙ্গলের জন্য পার্টি, সবসময় এটা দেখে আসছি। আমরা যখন ছাত্র রাজনীতিতে ছিলাম, আমরা প্রতিদিনের চেষ্টা করেছি কারো না কারো একটা উপকার করার জন্য, কিন্তু এখন দেখি কিছু কিছু মানুষ আছে কি এর ব্যবসা বাণিজ্য আর কি এর অবৈধ কাজ করবে, সেই জন্য অনেক সময় পদগুলা ব্যবহার করে। এটার জন্য আমাদের অনেক সময় আঞ্চলিকভাবে মানুষ খুব কষ্ট পায়। সেই হিসাবে এটা এখন অনেকটুকু কঠিন এবং চ্যালেঞ্জের মধ্যে আসছে। যারা ভালো, এরা অনেক সময় টিকতে পারে না, অনেকে সম্মানের কারণে, পরিবারের কারণে, ব্যক্তিত্বের কারণে অনেকে পিছিয়ে চলে যায়। অনেক সময় অসভ্যরা এখন সামনের দিকে অনেকে তার পার্টির পদ বা অবস্থান করার জন্য এবং কিছু টাকা দিয়ে তারা পদরা নিয়ে যায়, সেই কাজটা এখন অনেকটুকু শুরু হয়ে গেছে। এটা কারোর জন্য বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মঙ্গল না। সেই জন্য রাজনীতি এবং পলিটিক্সটা এখন একটু কঠিন অবস্থায় নিয়ে গেছে। তারপর আমি মনে করি যারা আদর্শ আছে, যাদের দেশপ্রেম আছে, মানুষের প্রতি মায়া আছে, বাপ মার প্রতি ভালোবাসে, মার প্রতি যারা শ্রদ্ধাশীল আছে, তারা এই কাজটা করবে না। কিন্তু রাজনীতিটা এখন কঠিন পর্যায়ে নিয়ে গেছে। আপনি বলছিলেন যে রাজনীতি কঠিন পর্যায়ে চলে গেছে, রাজনীতির এই পরিবর্তিত ধারা বাংলাদেশের সার্বিক রাজনীতি বা দেশটাকে কতটা ক্ষতিগ্রস্ত করছে, সে প্রশ্ন আমি আপনার কাছে রেখে যাচ্ছি। বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম এক সফল মা ও ছেলের গল্প নিয়ে। আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আলোচনায় ফিরবো, তবে ইতিমধ্যে আরেকজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমরা একটু ফোনটি নিয়ে ফিরতে চাই। দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি একজন সাবেক সেনা কর্মকর্তা।
লেফটেন্যান্ট মোহাম্মদ সাইফুল্লাহ খান সাহিদ। মাননীয় মেয়র, আপনাকে মা দিবসের শুভেচ্ছা। আপনি একজন গর্বিত মা, রত্নগর্ভা। আপনার কাছে আমার প্রশ্ন, এই যে গাজীপুর সিটি কর্পোরেশনে আপনি এত উন্নয়ন করে যাচ্ছেন, আমরা দেখি সিটি কর্পোরেশনের বিভিন্ন রাস্তা 40 ফিট 60 ফিট করে যাচ্ছেন, যেটা বাংলাদেশের আর কোন সিটি কর্পোরেশনে নেই। আরো অনেক উন্নয়ন এবং চমৎকার উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। এই যে আপনি এত বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছেন, আপনি কি কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সাথেই থাকুন। জায়দা খাতুন যে প্রশ্নটি আপনার কাছে রেখেছে যে আপনার উন্নয়ন কাজে আপনি কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা। আমি গত যে 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত, নভেম্বর পর্যন্ত আমি যে দায়িত্বটা পালন করেছিলাম, প্রায় 3 বছরের 2 মাসের মধ্যে ছিলাম। আপনারা জানেন আমাদের গাজীপুর শুধু রোডসের যে রোডটা ছিল, সেই রোড ছাড়া বাকি রোডগুলা 10 ফিট 8 ফিট 12 ফিট এইসব ধরনের রোডগুলো ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমি প্রথম পর্যায়ে প্রায় 850 কিলোমিটার রাস্তা, যেগুলো সবই আমাদের নাগরিকদের জায়গা, আপনি জানবেন যেগুলো সরকারি জায়গা থাকে সেগুলো এক ধরনের, আর সবগুলো হচ্ছে মালিকানা জায়গা থাকে। সেই মালিকানা জায়গার উপর দিয়ে 850 কিলোমিটার রাস্তা যদি এটা সরকার অ্যাকোয়ার করতো, তাহলে 72,000 কোটি টাকা সরকারকে এখানে দেওয়ার জন্য হতো। কিন্তু এগুলো আমাদের এলাকার মানুষের কাছ থেকে আমরা চেয়ে নিয়েছি, কারণ রাস্তা না হলে মানুষের যোগাযোগ ব্যবস্থাটা ভালো হয় না। আমাদের যেখানে জায়গাগুলো ছিল, যদি কাঠা হিসেবে ধরতাম তাহলে 2 লাখ 3 লাখ 5 লক্ষ টাকা কাঠা জমি ছিল, সেগুলো রাস্তা করে দেওয়ার পরে এগুলা 10 20 15 20 লক্ষ টাকা কাঠা হয়েছে। মানে আমাদের গাজীপুরের 329 বর্গ কিলোমিটারের মধ্যে জায়গাটা, এর মধ্যে এই পুরা ল্যান্ডের জমির দামটাই কিন্তু বৃদ্ধি পেয়েছে। এতে আমাদের মানুষের, সাধারণ মানুষের, তাদের অন্তত যারা এখানে স্থানীয় মানুষ, তাদের জমির দামটা বৃদ্ধি পেয়েছে। এবং আপনার আরেকটা জিনিস, এইসব রাস্তাঘাট করার কারণে একমাত্র শহর গাজীপুর, যেগুলো ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন হয়েছে, সেই জায়গার মধ্যে প্রায় 17 লক্ষ লোক বাহির থেকে এখানে আসছে মানুষ কর্মের জন্য। পৃথিবীর কোথাও নেই 3 বছরে একটা শহরে 17 লক্ষ বা 15 লক্ষ লোক তারা নতুন কাজের জন্য সেখানে আসে। সেটা আমাদের বাংলাদেশের থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ তার চাকরি বা ব্যবসা করার জন্য কিন্তু এখানে আসছে, নতুন বাড়িঘর করছে। এটা সবার সহযোগিতা ছিল, সহযোগিতা না হলে এটা করা সম্ভব না, কিন্তু আমার করার ইচ্ছাটা ছিল। এতে আমার মা প্রথমেই বলছে, মা হজেতে এসে 2018 সালে 17 সালে বলছে রাস্তার মধ্যে যেন ফুটপাত না থাকে, মানুষ যেন ভাঙ্গা রাস্তা না থাকে, রাস্তাগুলো ভালো করে দেওয়া, মানুষ যেন চলতে পারে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যারা এই কাজটা সহযোগিতা করার কথা, সেসব বড় মানুষগুলা রাস্তার মধ্যে না করতে পারে, সেগুলো অনেকে এগুলা মিছিল করিয়েছে, এগুলা বুদ্ধি দিয়েছে, তোমরা কেস করো, মামলা করো, রাস্তা করতে দিও না। এটা কোনো রাজনৈতিক বা কোনো নেতার কিন্তু সেটা কাজ হতে পারে না। কিন্তু আমাদের দেশে যেমন আমাদের এখানে ভালো লোক ছিল, কিছু কয়েকটা দুষ্ট লোকও ছিল। ঠিক কি উদ্দেশ্যে তারা এগুলো করেছে? এগুলো হচ্ছে তারা যখন দেখছে তারা 40 বছর বা 30 বছর বা 20 বছরে তারা কিছু নিজেরা করে নাই, কিন্তু অন্য কেন করবে, সেই হিসাবে তারা এটাকে মনের থেকে অন্য মানসিকতা তারা চেঞ্জ করতে পারে নাই। নিয়ম হচ্ছে একজনে করে নাই, কিন্তু আরেকজনে যদি করে তাকে সহযোগিতা করতে হয়। কিন্তু সেই কাজটা না করে তারা ভিতরে ভিতরে সেটা না করার জন্য মানুষকে উৎসাহিত করেছে। সেই হিসাবে এগুলো আবার জনগণই প্রতিরোধ করেছে। আমার এখান থেকে 32,000 বাড়িঘর, দোকানপাট সরিয়ে কিন্তু মসজিদ, কবরস্থান তারা নিজেরা সরিয়ে অন্য জায়গায় নিয়ে তারা কিন্তু সবাই রাস্তা করার জন্য সহযোগিতা করছে। এবং সবচেয়ে যারা সাধারণ মানুষ, কৃষক, সেই সব মানুষগুলো খুব দ্রুত সহযোগিতা করেছে। আমি আশা করি নাই যারা সাধারণ মানুষ তারা সহযোগিতা করবে। আমার একটা ইচ্ছা ছিল যারা বড় মানুষ, যারা এখানে রাজনীতিটা নিয়ন্ত্রণ করে, তারা মনে সহযোগিতা করবে। কিন্তু দেখা যাচ্ছে তারা ভিতরে ভিতরে উপর দা বলেছে একটা, ভিতরে দিয়ে আরেকটা বলেছে, তাতে কিছু হয় নাই। পরে জনগণের যে স্রোতরা ছিল, তাদের যে সহযোগিতা ছিল, কিন্তু পরে আমার এখানে 99% মানুষ সহযোগিতা করছে, 1% মানুষ হয়তো বা সেই কাজটা ভালো চোখে দেখে নাই। আবার দেখা যায় তারা সেই রাস্তা দিয়ে বড় বড় গাড়ি নিয়ে কিন্তু চলে, তাদের কিন্তু সবাই, হ্যাঁ, এটার সুফলটা কিন্তু সবাই পেয়েছে। দেখা গেছে একজনের 2 কাঠা জায়গা ছিল, সে 1 কাঠা জায়গা দিয়েছে, তারা কিন্তু কোনোদিন বাজার করার জন্য 1000 টাকা দেয় নাই, কিন্তু সমালোচনাটা তারা করেছে। নিয়ম ছিল যারা আছে, যার নাই, যে জায়গাটা দিয়েছে রাস্তা করার জন্য, আমার আপনাকে চলার পথ তৈরি করে জন্য সহযোগিতা করেছে, তাকে নিয়ম হচ্ছে একটু বোঝানো, তাকে একটু সহযোগিতা করা, তাকে অর্থনৈতিকভাবে একটু সাপোর্ট দেওয়া, তার পরিবারকে ভালো থাকার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া। সেই কাজটা কিন্তু করে নাই। কিন্তু তাতে কিছু না, মা বলছে না, করে যাও, হোক, মানুষ চলুক, মানুষের অন্তত অর্থনৈতিক অবস্থাটা ভালো হোক, মানুষ যেন ক্ষুধার্ত না থাকে, মানুষ যেন কাজ ছাড়া না থাকে, মানুষের কল্যাণটা হোক, সেই কাজটা পরামর্শ। আমি বলি না, আল্লাহর পরে মার দোয়া, মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায়
কাজ সামনের দিকে নিয়ে গেছি, তাতে কিছু আসে যায় না। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আপনি বলছিলেন যে উন্নয়ন কাজ করতে যেও কিন্তু বাধার সম্মুখীন হতে হয়েছে, সংখ্যাটা যতই নগণ্য হোক বাধার সম্মুখীন আপনি হয়েছেন। সেই জায়গা থেকে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে নীতি আদর্শের যে রাজনীতি সেটি অনেকাংশে হারিয়ে যাচ্ছে, রাজনীতি আসলে ক্ষমতা কেন্দ্রিক হয়ে যাচ্ছে। এই ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি আসলে আমাদের দেশকে কতটা ক্ষতিগ্রস্ত করছে? এটা সার্বিক হচ্ছে, যখন একটা পরিবার ক্ষতিগ্রস্ত, একটা মহল্লা ক্ষতিগ্রস্ত হয়, একটা নগর যদি ক্ষতিগ্রস্ত হয়, পুরো দেশের মানুষের কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছু লোকের তাদের শুধু কয়টা অর্থর জন্য তারা কি করে পুরো সমাজ ব্যবস্থাটা ধ্বংস করার জন্য চেষ্টা করে। এটা আজকে হয়তো আমরা বোঝার চেষ্টা করছি না, কিন্তু এটা ভবিষ্যৎ রাজনীতির জন্য আদর্শ লোকগুলা রাজনীতিতে এখন আসতে চাইবে না। যদি ভালো লোকেরা না আসে, যদি প্রতারকরা যদি রাজনীতির চেয়ারে বসে থাকে, তখন এই 17 কোটি মানুষের উপর সেটা বোঝা হয়ে আসবে। হয়তোবা সেটা একসময় সমাধান হবে, কিন্তু এটা অনেক সময় নষ্ট হয়ে যাবে। আপনারা আমার প্রজন্ম হয়তোবা এখানে আমরা নাও পেতে পারি, কিন্তু এতে কি হলো, আমাদের সমষ্টিগতভাবে অর্থনীতির মধ্যে ধাক্কা খাবে। এই যে আজকে দেখেন অনেকে বলে দেশের টাকা বাইরে পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে, কারা পাঠাচ্ছে সবাই জানি, কিন্তু অনেকে কথা বলে না। আজকে দেখবেন অনেকে সুশীল সমাজ আছে, অনেকে পেশায় আছে, অনেক বড় বড় মানুষ আছে, তারা সেটা বাধা দিচ্ছে না। এই কারণে অনেক সময় ব্যবসায়ীরা অনেক সময় মন্ত্রী হয়। মন্ত্রী হলে, এটা আমি বিনয়ের সাথে বলছি, সবাই না, কিছু কিছু ব্যক্তিরা আছেন, তারা যারা ব্যবসা করে যখন রাজনীতি তারা মন্ত্রী হয়, তখন তারা এই মুনাফা কামানোর জন্য যারা অতিরিক্ত অর্থ কামায় তাদেরকে কিছু বলে না, তারা সিন্ডিকেট করে সেই ব্যবসাটা করে। একজন মন্ত্রীর আন্ডারে কর্মকর্তা কর্মচারীরা থাকে, ওই মন্ত্রীর অযোগ্যতার কারণে কর্মচারীরা তাদের সিন্ডিকেট করে ব্যবসা বাণিজ্য সেটা করে, অন্যরা লুটপাট করে দেশের বাইরে নিয়ে যায়। পৃথিবীর কোনো দেশের মানুষ খুব কমই আছে যারা বড় চেয়ারে বেশ অন্য দেশে গিয়ে সিটিজেন নাই, কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে কিছু মানুষ আছে তারা নিজ দেশের অর্থ নিয়ে অন্য দেশে নিয়ে তারা সিটিজেনের জন্য চায়। এটা রাষ্ট্রীয়ভাবে দেশের নাগরিক হিসেবে ঘৃণা করা উচিত। মানুষ যাবে বিদ্যা অর্জন করতে, মানুষ যাবে প্রযুক্তি শিখার জন্য, সেটা আবার দেশে এসে প্রয়োগ করে ভালো করবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অনেকে লেখাপড়ার নাম নিয়ে বিদেশে অর্থ নিয়ে যায়, তারপরে তার বাবার যেসব লুট করার সম্পদ আছে সেটা নিয়ে যায়, তারপরে জায়গা সম্পত্তি যেটা থাকে সেইটা বিক্রি করে তার সন্তানরা বিদেশে নিয়ে যাচ্ছে। এই যে একটা কালচার শুরু হয়ে গেছে, এটা ভবিষ্যতের জন্য খুব খারাপ। হয়তোবা আমাকে অনেকে এটা নিয়ে আবার ক্ষতি করার জন্য চেষ্টা করবে, তাতে কিছু আসে যায় না। আল্লাহ আছে, মা আছে, এতে আমি কোনো ভয় পাই না, কিন্তু যারাই দেশের টাকা বাইরে পাচার করছে তাদেরকে ঘৃণার চোখে দেখা উচিত। কিন্তু বর্তমান বাস্তবতা হলো এটি যে আমাদের রাজনীতিতে কিন্তু ব্যবসায়ীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। সেই জায়গা থেকে আসলে তৃণমূল থেকে রাজনীতি করে আসা যারা দীর্ঘদিন ধরে ছাত্র জীবন থেকে যারা রাজনীতি করে এসেছেন, তারা কোনোভাবে কি বঞ্চিত হচ্ছেন? হ্যাঁ, যারা ত্যাগী লোকরা আছেন তারা এখন অপমানিত হতে হতে অনেকে কথা বলেন না, বোবা হয়ে গেছেন। আর বিশেষ করে আমি আমাদের ঢাকা এবং গাজীপুরের কথাই বলি। ঢাকা এয়ারপোর্ট থেকে দেখবেন আমাদের জয়দেবপুর একটা রোড করতে 12 বছর সময় নিচ্ছে। একজন ব্যবসায়ী সেটা তারা পার্লামেন্টে বলে না এই কাজটা অন্যায়। যারা কর্মকর্তারা আছো, পিডিরা আছো, ইঞ্জিনিয়ার আছো, তোমাদের ভুলের কারণে লক্ষ লক্ষ মানুষ ক্ষতি হচ্ছে, তোমরা এর থেকে একটু থামো। আপনি দেখবেন পার্লামেন্ট আছে, আমাদের যেসব জায়গা আছে তারা কথা বলে না, সবাই যার যার সুবিধায়। কারণ হচ্ছে অনেকে ব্যাংক লুট করবে, অনেকে ব্যবসা থেকে অতিরিক্ত অর্থ কামাই করবে, অন্যের জিনিস সম্পদ লুট করবে, তারা একটা মুখোশ ধরে সবাই চুপ হয়েছে, নিরপেক্ষ। এটা তারা নিরপেক্ষ না, তারা অর্থ আত্মসাতের জন্য তারা একটা নিজের একটা মুখোশ তারা নিজেরা তৈরি করেছে। আমি মনে করি কোনো সময় একজন ইয়াংদের মাধ্যমে আসবে বা আমাদের সিনিয়রদের মাধ্যমে আসবে যারা এইসব কৌশলে দেশের সম্পদ নষ্ট করছে। এটা ভবিষ্যৎ সবারই খেয়াল রাখা উচিত। এই দেশ সকলের, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ হয়েছে। কতিপয় মানুষ ব্যাংক থেকে লুটপাট করবে, তারা এলসির নামে দেশের বাইরে টাকা পাঠিয়ে দিবে, বিভিন্ন কৌশলে তারা দেশের বাইরে টাকা পাঠিয়ে দিবে। কিছু মানুষ আছে তারা শুধু তেলবাজি আর মিথ্যাকে সামনে নিয়ে একজন মানুষকে নিয়ে খুশি করতে চায়, একটা টিমকে খুশি করতে চায়। এতে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু খুবই অন্ধকারে হচ্ছে। এই যে আজকে আপনি দেখবেন ডলার ছিল 108 টাকা, হয়ে গেল 117 টাকা, আবার এটা বাইরে যাবেন আমরা 122 টাকা। এটা কি কোন ধরনের নীতির মধ্যে পড়ে? এটা আমাদের যারা আছে নীতি নির্ধারকদের সবাইকে সহযোগিতা করা উচিত। এতে যে কোনোভাবে মানুষের অর্থনীতিকে মানুষকে মুক্ত করতে হবে। একজন কৃষক তো সে বাজার দর নিয়ন্ত্রণ করতে পারবে না, একজন শ্রমিক তো সে বাজার দর নিয়ন্ত্রণ করতে পারবে। যারা নীতি নির্ধারক আছে তাদেরকে এটা প্রত্যেককেই টিম করে এটা দেখতে হবে। বাংলাদেশ ব্যাংক কি হচ্ছে, অর্থনীতি কিভাবে হচ্ছে, বাণিজ্য মন্ত্রণালয় কিভাবে যাচ্ছে, অর্থ মন্ত্রণালয় কিভাবে যাচ্ছে, সেগুলো যদি আমরা সমাধান না করতে পারি তাহলে আমরা সমালোচনাই করতে পারবো, সমাধান হবে না। সমাধানের জন্য আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী আছে, ওনাকে যদি সঠিক তথ্য দেওয়া যায় এবং সঠিক কাজটি করে তাহলে এটা একটা সুফল আসবে। না হলে আমরা আলোচনা করতে পারবো, সমালোচনা করবো, সমাধান হবে না। আমি চাই আমার মা দেখে যাক আমার দেশ দুর্নীতি মুক্ত হয়েছে, আমার মা দেখে যাক অন্যরা যারা পরিশ্রম করে তারা সম্মানিত হয়েছে, যারা মেধাবী তাদের কর্মটা পরিশ্রমের জায়গায় আসছে।
আর লুটপাটকারীরা তারা যেন মাথা নত করে চলে। আপনি যে অর্থনৈতিক সংকটগুলোর কথা বলছিলেন, আমরা যদি নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের কথা বলি কিংবা দায়িত্বপ্রাপ্ত দপ্তরের কথা বলি, তারা আসলে কি করছে? সমাধান কেন আসছে না? সমাধান না, আমার কথা হলো আপনি দেখেন আগামী 30 বছরের ইতিহাসটা নেন, দেখেন কারা সরকারি দায়িত্ব ছিল, যারা বড় বড় পজিশনে ছিল, তখন তারা কোথায় আছে, তার সন্তানরা কোথায় আছে, যখন তারা রিটায়ার্ড করছে, সাবেক হয়েছে, তখন তারা কোথায় আছে, তাদের অবস্থানটা কি? এটা দেখলে তো পরিষ্কার হয়ে যাবে কারা এখানে অর্থ পাচারের সাথে ছিল, কারা ছিল না। একজন কৃষক, একজন সাধারণ মানুষ, তারা বাহিরে টাকা পাচার করে না, কিন্তু তাদের ট্যাক্সের টাকাই আমরা সবাই চলি। আমরা হলফনামা বিশ্লেষণে দেখেছি যে রাজনীতিবিদ কিংবা মন্ত্রী এমপিদের সম্পদ কারো কারো আসলে 500 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর পেছনে রহস্যটা আসলে কি? রাজনীতি কি কোনো লাভজনক ব্যবসা? এটা এখন মনে হচ্ছে লাভজনক একটা ব্যবসা। মনে করে একটা পদ পাইলে সে একটা ব্যবসা করতে পারবে, বৈধ হোক অবৈধ হোক, এটার মধ্যে একটা লোভ তৈরি হয়েছে। আমি তো রাজনীতি আসছি, আমার মা এখানে আছে, মাকে সাক্ষী রেখে বলতে চাই, আমি 2007 সালে আমরা জিপ গাড়ি কিনেছি। ওই সময় আমার 3টা গাড়ি ছিল। ওই সময় আমি ছাত্র রাজনীতি করে আমরা ব্যবসা করি, ওই সময় আমরা সহযোগিতা বন্ধ করি। কিন্তু আজকে আওয়ামী লীগ 15 বছর, আমি আওয়ামী লীগের ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ছিলাম, আমি পার্টির 7 বছর পার্টির সাধারণ সম্পাদক ছিলাম, আমি বাংলাদেশের সবচেয়ে বড় সিটির মেয়র ছিলাম। তো এই 15 বছর একটা গাড়ি কিনি নাই, 15 বছরে একটা ফ্ল্যাট কিনতে যাই নাই, কিন্তু আদর্শ জায়গায় ছিলাম। কিন্তু দেখা গেছে একটা সময় এসে আমাদেরকে সবচেয়ে বড় দুর্নীতিবাজ হিসাবে সব টিভিতে, সব পত্রিকায় এই মিথ্যাচারণ শুরু করে দিল। তখন বাঁচবো না লড়াই করব, তখন এই যে করলাম না, মার আশীর্বাদের সামনের দিকে আবার চললাম। কইছি না, কোনো বাধাই যেন না থামতে হয়। মানুষ তার পরিশ্রম দিয়ে, তার মেধা, মা যেমন শিখেছে, কইছে না তোমরা লড়াই করো, আদর্শের লড়াই করো, আদর্শের জায়গায় পৌঁছে যাও, কর্ম করো, মানুষের কল্যাণে করো, নিজেকে প্রতিষ্ঠিত করো, সমাজের মানুষ এমনি প্রতিষ্ঠিত হবে। সেই জায়গা থেকে আমরা লড়াই করে যাচ্ছি। সেই হিসাবে আমরা মনে করি যারা ইয়াংরা আছে, তরুণরা আছে, এবং আমাদের যারা মুরব্বীরা আছে, তাদেরকে বোঝা উচিত এই জন্মভূমি সবার, কারো ব্যক্তির কারো না, এটা সবার। এখানে যারা লুটপাট করছে আপনারা থামেন, অথবা যারা করাচ্ছেন তারাও থামেন, অথবা যারা চোখে চোখে দেখছেন তারা এটা প্রতিবাদ করেন। যেই মা আসলে আপনাকে এতটা সাহস জুগিয়েছে, তিনি এখন গাজীপুরের নগর মাতা, তার কাছে একটু জানতে চাই যে পুরো গাজীপুরবাসীর জন্য আপনি কি পরিকল্পনা করেছেন বা তাদের জন্য আসলে কি করতে চান? আমি প্রশ্নটি রেখে আপনার কাছে যেতে চাই। আবার বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি অতিথিদের কাছে। জায়দা খাতুন, যে প্রশ্ন আপনার কাছে রেখে গিয়েছিলাম যে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আপনি, পুরো গাজীপুরবাসীর জন্য আপনার কি পরিকল্পনা রয়েছে, কি স্বপ্ন দেখেন আপনি? গাজীপুরবাসীর জন্য আমার উন্নয়নের কাজ, রাস্তাঘাট, ড্রেন, তারা যে কাজ করে, যারা অসহায় আছে তারা যে কাজকর্ম করে খাইতে পারে, উন্নয়ন একটা শহর হয়। কিন্তু আমার এই আশা, আমি তো কাজের উন্নয়নের কাজ করে এই শহরটারে যায়, ওই রাস্তাঘাট করলে, ড্রেন, রাস্তা, উন্নয়নের কাজ করে যায়, সবাই চলতে পারে। আমার উন্নয়নের দিকেই আগায় যাইতেছি, বিভিন্ন কাজের সংস্থায় অংশগ্রহণ করতেছি। দোয়া করেন যদি আল্লাহ রহমত করে, তাহলে যে উন্নয়নের কাজ যে সফল করতে পারি। নিশ্চয়ই সেই দোয়াই থাকবে আমাদের। জনাব জাহাঙ্গীর আলম, আপনার রাজনৈতিক জীবন নিয়ে একটু জানতে চাই। বলছিলেন ছাত্র রাজনীতি থেকে আপনার রাজনৈতিক জীবনের শুরু, তারপরে আমরা যদি রাজনীতির জীবনের উত্থান পতনের কথা যদি চিন্তা করি, দলের মনোনয়ন পাওয়া, মনোনয়ন বঞ্চিত হওয়া, স্থায়ী বহিষ্কার, আবার দলে ফিরে যাওয়া, সব কিছুই ছিল। এখন পর্যন্ত যদি রাজনীতি থেকে আপনার প্রাপ্তি বলি, কি বলবেন? আমার জীবনটা আসলে একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যেই। এটা আমি অনেক সময় ভালোভাবে দেখি এবং খারাপভাবেও এটার উপলব্ধিটা ভোগ করতে পারি। বিশেষ করে যখন আমি ছাত্র রাজনীতিতে ছাত্র সংসদ নির্বাচন করতে আসলাম, দেখা গেছে আমার বিরুদ্ধে শুধু আমাকে একা আটকে দেওয়া হইলো, বললো না ছাত্র সংসদে, তখন আমার এই টিমটাই তারা কি হলো, ওই সময় ছাত্র সংসদ নির্বাচিত করতে দিল না। ঠিক আমি যখন আবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে আসলাম, বিভিন্ন কমিটিতে যুক্তম, প্রত্যেকটা পদে পদে বাধা দিত। উপজেলায় আসলাম, ওই জায়গায় কিন্তু বাধা দিল। আমি সিটিতে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দোয়া দিয়ে নির্বাচন করার জন্য সব প্রস্তুতি করে দিল। মাঝখানে গিয়ে আবার নির্বাচনটা হাইকোর্টে গিয়ে নির্বাচন স্টে করে দিল, বন্ধ করে দিল। এর মধ্যে আবার মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় আবার নির্বাচনটা শুরু হলো, আবার নির্বাচনে গেলাম, মেয়র হইলাম। আবার দেখা যায় পার্টির সেক্রেটারি হইতে গেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পার্টির সেক্রেটারি, বাংলাদেশের সবচেয়ে কম বয়সের মধ্যে একটা নগরের আওয়ামী লীগের সেক্রেটারি দায়িত্ব দিল।
কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে অনেকে প্রশ্নের বিরুদ্ধে ফেলে দিল, কেন ওকে কম বয়সে দেওয়া হলো। প্রত্যেকটা ধাপে ধাপে মাননীয় প্রধানমন্ত্রীকে তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলো। এইভাবে আমি 1 বছরে 2বার বহিষ্কার হইলাম, 2বার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আবার সহযোগিতা করে আমাকে আবার কাজ করার সুযোগ করে দিল। আমি বলেছি পদটা বড় না, কর্মটা হচ্ছে বড়। আমি একজন আওয়ামী লীগের সমর্থক, ঠিক না? আওয়ামী লীগের সমর্থক হিসেবে আমার লক্ষ লক্ষ মানুষের সাথে সম্পর্ক। আপনারা জানেন আমি নির্বাচনটা করতে চাই নাই, আমাকে বাধ্য করা হয়েছে নির্বাচন করার জন্য। আমি চেয়েছিলাম মানুষের কল্যাণের জন্য যারা নির্বাচন করবে তারা যেন কমিটমেন্টটা ঠিক রাখে জনগণের, যেটা মাননীয় সবসময় প্রধানমন্ত্রী বলে তোমরা মানুষের জন্য কিছু করো, মানুষের জন্য কিছু। কিন্তু এখানে আমাদের মধ্যে কিছু প্রতারক আছে, তারা বক্তৃতা দেয় খুব ভালো, কিন্তু কর্মটা ঘরের ভিতরে গিয়ে তখন তাদের কিছু কর্মী আছে তারা এগুলো পুষে খারাপ কাজটি করায়। তখন এই খারাপটা দিয়ে তারা সমাজের ভালো মানুষ যারা আছে, যারা সম্মানিত লোক, তাদেরকে অপমান করার জন্য চেষ্টা করে। সেই হিসাবে জনপ্রতিনিধি, পার্টি এবং এলাকার মানুষের সাথে সম্পর্কটা তৈরি করে দেওয়া। আপনারা জানেন আমার নির্বাচনের সময় প্রায় 5,000 লোকের মতো লোক তাদের বাড়ি করতে সরিয়ে নিয়েছিল। নির্বাচন হচ্ছে মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে পারে, মানুষকে ভালোবাসতে হয়, এটা একদিনে না। তিলে 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 যখন মানুষের প্রতি সম্পর্ক তৈরি হয়, মানুষের প্রাচীর তৈরি হয়, তাহলে এই প্রাচীর কেউ নষ্ট করতে পারে না। দেখেন আমি আর মা, এই পৃথিবীতে আর কেউ নাই, আমার সাধারণ মানুষ ছাড়া কিন্তু আমাদের পক্ষে আর কেউ ছিল না, কোনো পাওয়াররা পক্ষে ছিল না, সবাই নীরব হয়ে গেছে, সব ঘনিষ্ঠরা তারা নিরপেক্ষ হয়ে গেছে। কিন্তু তারপরও মানুষের দোয়ায়, মানুষের সহযোগিতা আমরা বলছি না, আমরা সর্বশেষ মানুষের সাথে যেহেতু ছিলাম, আমাদের একটা পরীক্ষা দেওয়ার সময় আসছে। প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি রাজনীতি ব্যক্তি তার নিজের সাথে, নিজের পরিবারের সাথে, নিজের সমাজের সাথে তার পরীক্ষা দেওয়া উচিত মানুষের জন্য সে কি করেছে। সেই হিসাবে আমরা মনে করি যে মায়ের জায়গাটা যেমন সম্মানের জায়গা থাকে, সে আমার নাগরিক আমার কাছে সম্মানিত। আমার একটা ভোটার, একটা সন্তান, যে সন্তানটা আজকে জন্মগ্রহণ করেছে, সে আমার কাছে একটা সম্মানিত হবে, কারণ তার দ্বারাই আগামী দিনের ভবিষ্যৎ হবে। তাদের প্রতি আসলে সেই ভালোবাসাটা তৈরি। আর একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, আমরা ফোনটি নিয়ে ফিরি। দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ রুবেল রানা বলছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি দায়িত্ব পালন করেছি। আজকে বিশ্ব মা দিবস উপলক্ষে পৃথিবীর সকল মাকে শুভেচ্ছা। নগরমাতা একজন যেহেতু মা, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। সাবেক মেয়র, বর্তমান মেয়রের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম ভাইয়ের কাছে আমার একটি প্রশ্ন। গাজীপুর সিটি কর্পোরেশনের লক্ষ লক্ষ মানুষকে কিভাবে একত্রিত করে আপনি 2018 সালে মেয়র নির্বাচিত হয়েছিলেন, এবার আপনার মাকে শত প্রতিকূল পরিবেশের মধ্যে মেয়র নির্বাচিত করেছেন, এর পিছনে রহস্যটা কি? আসলে কি রহস্যটা কি? ক্যালিবার মানে ক্যারিসমেটিক আপনার লিডারশিপটা কি, সেটা তো জানতে চাই। ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আমাদের সাথেই থাকুন, মা ছেলের ম্যাজিক নিয়ে জানতে চাইছে। আসলে মার জন্যই মা কিন্তু জয়লাভ করেছে। মানুষ অনেক সময় ভাবতে পারে মা কিভাবে এখানে আসলো। আজকে আমরা জাইকা এডিবির সাথে কথা বললাম, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথা বললাম। আমি বলছি আমি এখানে সিনিয়র মেয়র, আমি আগে জয়লাভ করছি, মা পরে। তারা কেউ বিশ্বাস করতে চায় না, বলে না আগে মা পরে সন্তান। এটা আমি সব জায়গায় গেলে, মালয়েশিয়া গেলাম সেখানে, বা পৃথিবীর বিভিন্ন জায়গায় গেলে আমার পরে যে মা হয়েছে এটা অনেকে এটা খুব একটা বিশ্বাস করতে চায় না প্রথম পর্যায়ে। ঠিক হিসাবে মার ম্যাজিক মাই, কারণ মা সন্তানকে তৈরি করছে, মা ধাপে ধাপে সন্তানকে তৈরি করছে কিভাবে সন্তান মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারে। অনেকে মনে করবে আমি মাকে এখানে দিয়েছি, না, মাই আমাকে তৈরি করছে। সেই কাজটাই আমি মার পক্ষে নিয়ে, মার কাজটাই আমি সাথে থেকে সহযোগিতা করছি, কারণ মাই শিখেছে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে। একজন সন্তান সবসময় তার মায়ের প্রতি অনুগত থাকবে, এটাই আসলে স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনার মায়ের কিন্তু কোনো রাজনৈতিক পরিচিতি ছিল না, আপনার রাজনৈতিক পরিচিতির উপর ভিত্তি করেই তিনি জয়ী হয়েছেন এবং এমন ফলাফল আনতে পেরেছেন। সেই বিষয়ে একটু জানতে চাই, যে কর্মী সমর্থকরা আসলে অদৃশ্যভাবে বিশ্বাসটা কিন্তু আপনার উপরই করেছে, তাদের নিয়ে আপনার কি পরিকল্পনা? আমি আপনার এটা বলি, আমি তো বললাম মার শক্তিতে এখানে নেমেছি, কারণ এত বড় একটা বড় ডিসিশন, যেখানে প্রায় 12 লক্ষের উপরে ভোটার, 40 লক্ষ লোক বসবাস করে, যেখানে সকল পাওয়ার একদিকে চলে গেল, যেখানে প্রায় 64টা ডিস্ট্রিক্টের মানুষ বসবাস করে, সেখানে সব মানুষের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি করা, তার ভালোবাসার শক্তি তৈরি করা, এটা বড় কঠিন কাজ।
সেই কঠিন কাজের মধ্যে মা কোনোদিন মাইকে যায় নাই, কোনোদিন বক্তৃতা দিতে যায় নাই, কোনোদিন মানে রাজনৈতিক যেসব মঞ্চে কাজ করে বা রাজনৈতিকভাবে সামনের সিঁড়িতে যে কাজটা করে সেটা কোনোদিন করে নাই। তো মা প্রতিদিনের শিক্ষা দিচ্ছে মানুষের জন্য মানুষ কি করতে হবে, মানুষের কল্যাণের জন্য কি করতে হবে, সেই শিক্ষাটা প্রতিদিন আমরা যখন সে ছোটবেলা থেকে আসছি তখন মানুষকে বলছে পানির গ্লাসটা ভরে দাও, মানুষকে পানিটা নিয়ে সহযোগিতা করো, মানুষ চা খাবে মানুষকে একটু সহযোগিতা করো, মানুষ বাজারে যাবে তার বাজারটার কাছে সহযোগিতা করো, মানুষ একটা কর্ম করছে তাকে একটু সহযোগিতা করো। এই যে প্রত্যেকটি ধাপে ধাপে প্রতিদিন যে শিক্ষা দেওয়া হয়েছে মানুষের জন্য কিছু করো, সেই জিনিসটা হলো ঠিক দেখেন যখন নির্বাচন আসলাম আমার তো পার্টিতে পদ থেকে জুরু করলো, বহিষ্কার করলো, পরে যত শক্তি আছে সবই প্রয়োগ হলো। এটা যেন অন্যভাবে কেউ নেয় না, সত্য কোনো সময় ইতিহাসের সামনে মিথ্যা বলতে হয় না। সে বিষয়ে দেখেন আমার মা একজন নারী, একজন মা যখন নির্বাচন করতে দাঁড়ালো মাত্র আমার মা 1 ঘন্টা করে বের হইতে পারতো, 2 সাইড আটকাই দিয়ে মাঝখানে আমার মার গাড়ি ভাঙচুর করতো, মার উপরে আঘাত দিত এবং আমি মাকে সামনের সিটে বসায় রাখতাম, সিটে বসাইতাম, কারণ মানুষ বুঝুক মা যে একটা শক্তি। আমার মার গাড়ির উপরে পাথর মারলো, রড মারলো, সবকিছু করলো, তস তস করলো। একটা মানুষ, একজন নারী, একজন মা দাঁড়িয়েছে, একজন সন্তান কিভাবে মায়ের গাড়ির উপরে বা মায়ের শরীর উপরে আঘাত করতে পারে এটা আমার কোনো বিশ্বাস ছিল না। আমি চিন্তা করতাম শক্তি তো আল্লাহ পরে আমার মাই দিছে, মাকেই সামনে রাখি, আমার বিপদ যেহেতু আছে সেহেতু আমি মাকেই সামনে দিলাম। কিন্তু দেখা গেছে আজকে আলোচনার একেবারে শুরু থেকে শেষ অবধি কিন্তু আপনি আপনার মায়ের গল্পগুলোই বলছিলেন, কিভাবে আসলে আপনার মা সাহস জুগিয়েছে, আপনার বিপদে পাশে দাঁড়িয়েছে, সেই গল্পগুলোই বলছিলেন। কিন্তু শুরুতেই বলছিলাম আজ বিশ্ব মা দিবস। এই মা দিবসের আমরা একেবারে আয়োজনের শেষ পর্যায়ে মায়ের হাতটি ধরে কি মা তোমায় অনেক ভালোবাসি এই কথাটা বলা যায় না? অবশ্যই আমি আপনাদের বলি মা দিবস হয়তো বা একদিনের জন্য বলি, এটা হয়তো বা কে কার জন্য রাখছে না। আমার কাছে মা প্রতি সেকেন্ড প্রতি মুহূর্তে যতক্ষণ নিঃশ্বাস আছে মা মা মাই থাকবে। এখানে সবসময় সে সেলিব্রিটি হিসেবে থাকবে, সবসময় সে শ্রদ্ধার থাকবে। মা হচ্ছে আশীর্বাদ আমার সৃষ্টিকর্তা সেই হিসেবে পাঠিয়েছে, সেই জিনিসটা থাকবেই। আমি আবারও বলছি যারা আমাদের ভাই বোনের আছেন সবাই যেন মার প্রতি এক্সট্রা যত্ন নেন, কারণ নারী হচ্ছে অনেক সময় অনেক কিছু বলতে পারে না, কিন্তু সন্তানরা যখন মার চেহারা দেখবে বা মা যখন সন্তানের আশীর্বাদ থাকবে তখন সেই সন্তানের আর পরাজয় হয় না। সন্তান সেই সন্তান। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে আমি চাই শেষ লাইনটি মাকে নিয়ে হোক। না আমি তো বললাম এই পৃথিবীতে মা তো মাই, মার শান্তির জায়গা। আল্লাহ আমি চাই আমার চেয়ে অনেক বেশি হায়াত দিয়ে মাকে রাখুক। প্রত্যেকটি মাই যেন তার সুস্থতার মধ্যে যেন ভালো থাকে, কোনো মায়ের চোখে যেন পানি না আসে, মা যেন পানি আসতো যেন এটা ভালোবাসার পানি আসে। সন্তান এবং মা যদি ভালোবাসার জায়গা থাকে তাহলে পৃথিবী শান্তি থাকবে। আমার প্রিয় জন্মভূমি এখানেই সমাপ্তি টানতে হচ্ছে আমাদের আজকের আয়োজন। মানুষ শান্তিতে থাকবে এটাই কামনা করি। দর্শক এখানেই শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।